কথিত আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আমি এখন আছি গঙ্গাসাগরে। আজকের ভিডিওতে থাকছে আপনারা গঙ্গাসাগর আসবেন কিভাবে, তাও আবার এই গঙ্গাসাগর মেলা 2025 সালে, তাও আবার 15 মিনিট অন্তর অন্তর ভ্যাসেল অথবা লঞ্চে। এটাই কিন্তু সত্যি, এবছর কিন্তু পশ্চিমবঙ্গ সরকার খুবই উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে গঙ্গার পলি তুলে সেখানে কিন্তু ভ্যাসেল অথবা লঞ্চ চলাচলের ব্যবস্থা করেছে। তাই জন্য আপনারাও এই গঙ্গাসাগরে আসতে পারবেন খুব তাড়াতাড়ি এবং একদিনে গঙ্গাসাগর ঘুরে আবার বাড়িও ফিরে যেতে পারবেন। আর আজকের আমার ভিডিওতে থাকবে এই যে গঙ্গাসাগরের 2025 সালের প্রস্তুতি কতটা কি তৈরি, সেইটাই তোমাদেরকে জানাবো বলে এসেছি গঙ্গাসাগরে। তাহলে তোমরা কিন্তু ভিডিওটা দেখো। ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো একটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। তাহলে চলো ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি হচ্ছে গঙ্গাসাগর ভ্রমণ। এই গঙ্গাসাগর ভ্রমণের ভিডিওটি আমি 4টি ভাগে ভাগ করেছি। আমি আমার বাড়ি থেকে ভিডিওটি শুরু করব, কিভাবে নামখানা অবধি পৌঁছালাম তার প্রথম ভাগে থাকবে, আর দ্বিতীয় ভাগে থাকবে নামখানা থেকে কিভাবে লঞ্চে করে আমি গঙ্গাসাগর গিয়ে পৌঁছালাম সেটা তোমাদেরকে দেখাবো। আর তৃতীয় ভাগে থাকবে গঙ্গাসাগরে পৌঁছে আমি কিভাবে সাগরে গেলাম এবং কপিলমুনির আশ্রম দর্শন করলাম সেটাও তোমাদেরকে দেখাবো। আর চতুর্থ ভাগে থাকবে আমি গঙ্গাসাগরে কোথায় খাওয়া দাওয়া করলাম এবং গঙ্গাসাগর থেকে আমি আমার বাড়িতে কিভাবে ফিরলাম তার ভিডিও। আর এই ভিডিওটি দেখে তোমরা গঙ্গাসাগর একদিনে ঘুরে আসতে পারবে। তোমরা ভিডিওতে সঙ্গে থাকো। সবার প্রথমে এখন ঘড়িতে 4:32 বাজে। আমি এখন রিক্সা স্টেশনে আছি। আমার টিকিট কাটা হয়ে গেছে। এখান থেকে নামখানা নিলাম, 30 টাকা ভাড়া পড়লো। তাহলে চলো এবার এখান থেকে আমি ট্রেন ধরবো। এখান থেকে তারপর বালি যেতে হবে, তারপর ওখান থেকে আবার বালি হল্ট থেকে আবার ট্রেন ধরবো আচ্ছা শিয়ালদা। তাহলে চলো সফরে থাকো। এই হচ্ছে রিক্সা স্টেশন। চলো রিক্সা স্টেশন থেকে এবার আমাদের ট্রেন ধরবো। চা নিলাম সকালবেলায়, ফার্স্ট চায়ের গরম গরম চায়ের চুক্তি। এবার আমাদের ট্রেন আসছে সামনেই। আর আমাদের এখানে এখন ট্রেনের খুব গন্ডগোল চলছে, এই জন্য ট্রেনও খুব লেট চলছে। রিক্সা স্টেশন ছেড়ে এখন আমরা রওনা দিলাম। আমাদের গন্তব্য হচ্ছে বালি স্টেশন। বালিতে নেবে আমাদের আবার যেতে হবে বালি হল্টে, ওখান থেকে আমাদের ট্রেন আছে। এখন আমরা এখান থেকে বালি স্টেশনে নামলাম। আমার ট্রেন এখান থেকে বেরিয়ে চলে গেল। এবার আমরা এই বালি স্টেশন থেকে এখন বালি হল্টে যাব। এটা হচ্ছে বালি হল্ট। এই বালি হল্ট থেকে কিন্তু আমাদের শিয়ালদা বা ডানকুনির দিকে যেতে হলে এই স্টেশনে আসতে হয়। আর এখান থেকে চলো তোমাদের ট্রেনের টাইমটাও দেখিয়ে দিই, কটায় ট্রেনের টাইম টেবিল। ডাউনে ট্রেন আছে 5:14, একদম পুরো বাইরে অন্ধকার। আর এই সামনেই হচ্ছে বালি হল্ট স্টেশন। প্রচুর প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, সব শিয়ালদায় যাবে। এখন আমি দাঁড়িয়ে আছি বালি হল্টে। গাড়ি চলে এসছে, ট্রেন ঢুকছে। চলো ট্রেনে উঠি। এখান থেকে আমাদের যেতে হবে এখন শিয়ালদা। ট্রেনে এখন উঠে পড়লাম। এই ট্রেনটাই আর একটু ঘন্টা দুয়েক পর যে ট্রেনে যা ভিড়, পা রাখার জায়গা থাকবে না। এখন আমরা সিট পেয়ে গেছি, সিটে বসলাম। এখন এখান থেকে শিয়ালদায় যাব। 2025 সালের যে গঙ্গাসাগরে কীরকম ভিড় বা কীরকম প্রস্তুতি তারই ভিডিও কিন্তু আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। গঙ্গাসাগরে স্নান হচ্ছে 13ই জানুয়ারি। আর কীরকম প্রস্তুতি সেটা তোমাদেরকে পুরো দেখাবো আমার ভিডিওতে তোমরা কিন্তু দেখতে থাকো। ট্রেন এখন দমদম স্টেশনে ঢুকছে। এইটা হচ্ছে দমদম স্টেশন। আর এখান থেকে আর দুটো স্টেশন হচ্ছে তোমার শিয়ালদা। আমরা যেখানে যাব নামখানা লোকাল, দেখি ওখানে কীরকম ভিড়, তাহলে দেখলেই মোটামুটি হয়ে যাবে। এই হচ্ছে দমদম স্টেশন। আমাদের ট্রেন এখন শিয়ালদা স্টেশনে ঢুকছে। এই হচ্ছে শিয়ালদা স্টেশন, 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আমাদের ট্রেন। প্রচুর ভিড় প্ল্যাটফর্মে। আমার বাবা পাশে রয়েছে। চলো 5:55 ট্রেনটা যদি পাই খুব ভালো হয়। নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে। এখন শিয়ালদায় টাইম হচ্ছে 5:55। এখান থেকে আমাদের এখন যেতে হবে সাউথের দিকে, যেখান থেকে সাউথের যে নামখানা লোকাল কাকদ্বীপে যাওয়ার যে ট্রেন সেগুলো কিন্তু সাউথ সেকশন থেকে ছাড়ে। আর শিয়ালদা স্টেশন থেকে আজকে আমি যাচ্ছি কিন্তু গঙ্গাসাগর। আর তোমাদের আজকে আমি কিছু ইনফরমেশন বলছি। এই গঙ্গাসাগর তোমরা এই 2025 সালে যে স্নান করতে যাবে যে তিথিতে, তাদের জন্য আমার কিছু ইনফরমেশন। গঙ্গাসাগর যাওয়ার জন্য কিন্তু 3টি রাস্তা আছে। 1 নম্বর হচ্ছে তোমরা সড়ক পথে যেতে পারো, যেটা ধর্মতলা থেকে বাস ছাড়ে।
আর একটা হচ্ছে ট্রেনে করেও যেতে পারো তোমরা গঙ্গাসাগর, আর তোমরা বজবজ স্টেশন থেকে ক্রুজে করেও যেতে পারো গঙ্গাসাগর। তোমরা যারা 2025 সালের গঙ্গাসাগর মেলায় যেতে চাও তাদের জন্য আমি আরেকটা ইনফরমেশন দিচ্ছি। গঙ্গাসাগর যাওয়ার কিন্তু সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে বাই ট্রেনে। আর তোমাদেরকে জানাবো আমি আজকে এই শিয়ালদা স্টেশন থেকে কিভাবে তোমরা গঙ্গাসাগরে যাবে। আর 2025 সালের যে গঙ্গাসাগরের মেলা হবে সেই মেলার কি প্রস্তুতি আছে সেগুলো তোমাদেরকে জানাবো আমার আজকের এই ভিডিওতে। আর সবার প্রথম যে ইনফরমেশনটা দেবো, তোমরা যদি শিয়ালদা থেকে বাই ট্রেনে যাও তাহলে তোমরা দুটো জায়গা থেকে কিন্তু যেতে পারবে গঙ্গাসাগরে। একটা হচ্ছে তোমরা নামখানায় নামতে পারো, আরেকটি জায়গা হচ্ছে কাকদ্বীপে নামতে পারো। শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেয় সেই সমস্ত ট্রেনের টাইম টেবিল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। শিয়ালদা স্টেশন থেকে নামখানার দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার। আর এই ট্রেনটি কিন্তু 32টি জায়গায় হল্ট দেবে, আর সময় লাগবে প্রায় 2 ঘন্টা 45 মিনিট। আমাদের ট্রেন 34-720 নামখানা লোকাল 7:14 ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে। 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়বে। এটা হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্ম, আর ট্রেন কিন্তু আমাদের চলে এসছে সামনেই। এই ট্রেনটি কিন্তু যাবে নামখানা। তাহলে চলো আমরা ট্রেনে গিয়ে উঠি। লম্বা সফর, 2টো সিট ওয়েট করতে হবে, কারণ সঙ্গে আমার বাবা আছে। এই ট্রেনটা কিন্তু অ্যাপে কিন্তু শো করে না, তোমরা লক্ষ্মীকান্তপুর বলে অ্যাপে সার্চ করবে, তাহলে তোমরা এই ট্রেনটা কিন্তু দেখতে পারবে। আমাদের ট্রেন 7:14 শিয়ালদা স্টেশন থেকে ছাড়লো। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে 7:14 ছেড়ে এখন নামখানার উদ্দেশ্যে রওনা দিল। মাঝে প্রচুর ট্রেনে ভিড় থাকার কারণে আমি কোনো স্টেশন তোমাদেরকে দেখাতে পারলাম না। আমাদের ট্রেন এখন লক্ষ্মীকান্তপুরে আসছে। সামনে লক্ষ্মীকান্তপুর স্টেশন। বাপরে বিশাল ভিড়, বিশাল ভিড়। এই ট্রেন থেকে নামবে, নেবে দেখো সামনে এখানে টিফিনের ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখানে টিফিন করে নিতে পারো। ট্রেন এখানে 20 মিনিট দাঁড়াবে প্রায়। এখানে সমস্ত টিফিন হয়ে যাবে, মুড়ি, ঘুগনি, ডিম সিদ্ধ, পেটাই পরোটা। দেখো জয়নগরের মোয়া এখানে পেয়ে যাবে, সুন্দর জয়নগরের মোয়া। প্যাকেট আছে, তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারো যদি আসো, এখানে দাঁড়াবে। ট্রেনে বিশাল ভিড়। আর এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে এখানে 20 মিনিটের হল্ট, মানে সবাই যে যার টিফিন খাওয়ার জন্য দিয়েছে। দেওয়ার কারণ হচ্ছে এটা সিঙ্গেল লাইন বলে, ওই জন্য এখানে গাড়িটা দাঁড়াবে 20 মিনিট। তারপর এখান থেকে আবার গাড়িটা ছাড়বে হচ্ছে নামখানার উদ্দেশ্যে। আর খাবার দেখো 100 টাকার এক খাবার। এই একটা ছোলা মাখা নিলাম আমি, 10 টাকা দাম। লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের ট্রেন মোটামুটি এখন ছাড়লো, টাইমে ছেড়েছে ট্রেন। এখন এখান থেকে ট্রেনটা যাবে হচ্ছে আমাদের নামখানা। ট্রেনে তো প্রচুর ভিড়, দাঁড়াবার মতন জায়গা নেই, এত ভিড় দেখো। দেখো আপনারা কোথায় যাবেন? প্রচুর ভিড়, আর এখন তো আরো ভিড় বাড়বে, যেহেতু সামনেই হচ্ছে তোমার মেলা আসবে। সেই মেলার জন্য আরো বেশি ভিড় হবে গঙ্গাসাগরের মেলা। তোমরা যারা আসবে কিন্তু খুব সাবধানে আসবে এই ভিড়ের মধ্যে। আমাদের ট্রেন এখন কাকদ্বীপ স্টেশনে প্রবেশ করছে। তোমরা যারা কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরে যেতে চাও তারা এই স্টেশনে নেবে। বাইরে থেকে 15 টাকার বিনিময়ে চলে যাবে লট নাম্বার 8 ফেরিঘাটে। সেখান থেকে তোমরা 9 টাকার বিনিময়ে ভ্যাসেলে করে পৌঁছে যাবে কচুবেড়িয়া ফেরিঘাটে। কচুবেড়িয়া ফেরিঘাট থেকে বাইরে বেরিয়ে অটো, টেম্পু অথবা বাস করে 40 থেকে 50 টাকার বিনিময়ে পৌঁছে যাবে কপিলমুনির আশ্রম। তোমরা এইভাবে গঙ্গাসাগরে পৌঁছতে পারো। আরেকটি রাস্তা হচ্ছে নামখানা থেকে। আমি আজকে নামখানা থেকেই যাচ্ছি।
এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন ছাড়লো আমাদের ট্রেন। এখান থেকে এবার পরের স্টেশন আমাদের হচ্ছে নামখানা। হচ্ছে নামখানা স্টেশন। প্রচুর প্যাসেঞ্জারের ভিড় দেখো। ট্রেনটা কিন্তু এখনই আবার ছাড়বে। প্রচুর 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 ভিড়। নামখানা থেকে শিয়ালদায় 10টা 25-এ ছাড়বে। এরা কিন্তু সব গঙ্গাসাগর থেকে সব ফিরছে, আর আমরা এখন যাচ্ছি গঙ্গাসাগরে। নামখানা স্টেশনে নামলাম। এই হচ্ছে নামখানা প্ল্যাটফর্ম। ঘড়িতে এখন 10টা 12 বাজে। এই হচ্ছে এক্সিট পয়েন্ট এটা। এখান থেকে আমাদের এক্সিট হতে হবে, আর এখান থেকে সিধা বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে আমাদের অটো বা টোটো কি পাই দেখি, চলো। তারপরে যেতে হবে আমাদেরকে ফেরিঘাট। প্রথম ভাগে তোমরা দেখলে আমি কিভাবে নামখানা এসে পৌঁছালাম। এবার দ্বিতীয় ভাগে থাকবে এই নামখানা থেকে আমি কিভাবে ফেরিঘাট পৌঁছালাম এবং ফেরিঘাট থেকে কিভাবে কপিলমুনির আশ্রমে পৌঁছেছি সেটা তোমাদেরকে দেখাবো আমার এই ভিডিওতে। তোমরা সঙ্গে থাকো। হচ্ছে নামখানা স্টেশন। প্রত্যেকটা প্যাসেঞ্জার নামলো এখান থেকে, দেখেছো? কত করে ভাড়া? 15 টাকা করে জন পিছু। আমরা এই টোটো করে নামলাম এখন এখানে। চলো ওখান থেকে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবো। চলো লঞ্চের টিকিট কত টাকা করে নেয় সেটা দেখি এখন, আর লঞ্চের টাইম কখন আছে সেটাও তোমাদেরকে জানাবো। এখান থেকে আমাদের এখন যেতে হবে সামনে। চলো কাউন্টারে গিয়ে টিকিটটা কাটি। আর এই হচ্ছে দেখো ফেরিঘাটের পুরো, দেখো কত সুন্দর। আর এখান থেকে আমাদের ফেরিঘাট পার হতে হবে। আমরা ফেরিঘাট উঠে পড়েছি এবার। এই আমাদের ফেরিঘাট ছেড়ে দিল। প্রচুর ভিড়, প্রচুর ভিড় ভেতরটা। তুমি কি একটু গাড়িতে সামনে ঘাট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেনুগন ঘাট। বেনুগন ঘাট। এই এখন আমরা বেনুগন ঘাটে এসে নামলাম। এবার এখান থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে আমাদের ধরতে হবে অটো। আমাদের কি পাওয়া যায় সেটা যেতে হবে কপিলমুনির আশ্রম। এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:30। আমরা এখন সাগরের দিকে যাচ্ছি, যেটা কপিলমুনির আশ্রম, সেখানে যাবো। দাদা কত টাকা ভাড়া মোটামুটি এখন? এটা 60 টাকা ভাড়া মাথা পিছু। আর মেলার সময় কি ভাড়া বাড়বে না কমবে? না, একই ভাড়া থাকবে। 60 টাকাই ভাড়া থাকবে জন পিছু, তাই তো? আমরা এখন গঙ্গাসাগরে এসে পৌঁছালাম এই মাত্র। এই সবাই মাত্র টোটো থেকে নামলাম। প্রায় 5 থেকে 6 ঘন্টার জার্নি খতম করে আমরা এখন এসে শেষমেশ পৌঁছালাম গঙ্গাসাগরে। চলো এখান থেকে এখন আমরা দিকে যাব, তারপর সাগর দর্শন করে তারপর আমরা কপিলমুনির আশ্রম দর্শন করব। সেটা তোমাদেরকে পুরো দেখাবো। আমি কিভাবে গঙ্গাসাগরে এসে পৌঁছালাম সেটা তোমরা আমার ভিডিওতে দুটো ভাগে তোমাদেরকে দেখালাম। এবার তৃতীয় ভাগে যে থাকবে আমি কিভাবে সমুদ্র ও কপিলমুনির আশ্রম দর্শন করলাম এটা তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো। আমরা আসলাম এই রাস্তাটা দিয়ে, এখানে এসে আমরা নামলাম। আমাদের এখানে স্ট্যান্ড এখানে নামালো। এখান থেকে আমরা এই রাস্তাটা ধরে সোজা যাবো হচ্ছে সাগর। তাহলে চলো এখান থেকে আমরা সাগরের দিকে যাই হাঁটতে হাঁটতে। আর সঙ্গে আমার বাবাও আছে, দুজনে মিলে আমরা এখন যাবো সাগরে। সাগর দর্শন করি। মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারপর রাস্তার দু সাইডে সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। মেলা মোটামুটি স্টার্টিং হয়ে গেছে অলরেডি। গাড়ি যাচ্ছে, প্রচুর ধুলো। আর এই সামনে হচ্ছে কপিলমুনির আশ্রম। আমরা পরে যাচ্ছি। আমরা এখান থেকে এখন সিধা যাবো আগে সাগরে। রোডের দুপারে দেখো প্রচুর টেন্ট তৈরি করা হয়েছে। এই টেন্টগুলোতে কিন্তু প্রচুর সাধু সন্ন্যাসী এবং ভক্তরা সেখানে থাকবার জন্য ব্যবস্থা করা হচ্ছে। দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা সব এখানে আসবে। চলো তোমাদের একটু টেন্ট গুলো ঘুরিয়ে দেখাই। আমরা এই সাগরের সামনে চলে এসেছি। আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম। এই রাস্তা দিয়ে এসে এই সামনে হচ্ছে দেখো বিশাল বড় সাগর।
আমি এখন গঙ্গাসাগরে আছি। এই গঙ্গাসাগর হচ্ছে হিন্দু তীর্থস্থান। প্রতি বছর মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ হিন্দুরা গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে পবিত্র স্নান করতে এবং কপিলা মন্দির প্রার্থনা বা পূজা করতে সমবেত হন। গঙ্গাসাগর মেলা এবং তীর্থযাত্রা প্রতি বছর সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অনুষ্ঠিত হয়, যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এই সঙ্গমকে গঙ্গাসাগর বলা হয়। সঙ্গমের কাছেই কপিলা মন্দির এবং গঙ্গাসাগর হলো তীর্থস্থান এবং মেলা হলো কুম্ভ মেলা ত্রিবার্ষিক আচার স্নানের পরে মানবজাতির দ্বিতীয় বৃহত্তম সমাবেশ। কুম্ভ মেলার পর ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা হলো গঙ্গাসাগর মেলা। অতএব এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। এটি কাকদ্বীপ মহকুমায় অন্তর্গত। এই আমরা গঙ্গাসাগরের জল নিয়ে আসলাম, একটু মাথায় ঠেকিয়ে নিয়েছি। এই সোজা রাস্তা দিয়ে যাবো, চলো সিধা আমরা এখন কপিলমুনির আশ্রমে ঢুকবো। আমরা গঙ্গাসাগরের দর্শন করলাম, খুব ভালো লাগলো। এখানে মোটামুটি এবছর যে গঙ্গাসাগরের মেলার যে ভিড়, সেটা কিন্তু একটু তুলনামূলকভাবে অনেক কম হবে। কারণ হচ্ছে এবার প্রয়াগরাজে প্রয়াগ মেলা বসবে, যেটা 12 বছর পর হয়। ওই জন্য এখানে ভিড়টা এবছর আশা করা যাচ্ছে সেই তুলনায় কম হবে আগের বছরের থেকে। কেন ম্যাক্সিমাম সাধু যারা আছে তারা কিন্তু এই প্রয়াগরাজের যে কুম্ভ মেলা, সেই প্রয়াগরাজের কুম্ভ মেলার ওখানেই থাকবেন। তাই এখানে সাধু সন্ন্যাসীর ভাগটা কিন্তু অনেক কম থাকবে এখানে। আর ভিড় হবে কিন্তু সেই তুলনায় অনেক কম হবে, এটা এখানকার আমি কিছু লোকের সাথে কথা বললাম, তাদের সাথে শুনলাম। তাহলে চলো এবার কপিলমুনির আশ্রমে আমরা এবার যাই। সমস্ত জিনিস বিক্রি বাট্টা হচ্ছে। কিছু অস্থায়ী যে ক্যাম্প বা আশ্রম তৈরি হয়েছে, সেই আশ্রমগুলো তোমাদেরকে দেখাই কিরমভাবে। দেখো এখানে সমস্ত সরঞ্জাম রয়েছে, আর এইগুলো হচ্ছে সেই সমস্ত ঘর। চলো তোমাদের দেখো, ভেতরে গিয়ে দেখাচ্ছি। আরও আমার সামনেই হচ্ছে সেই কপিলমুনির আশ্রম। চলো তোমাদের আশ্রমটা দেখাচ্ছে। ঘুরিয়ে থেকে আসলাম, এসে এই জায়গা থেকে দেখো আমাদের সামনেই হচ্ছে কপিলমুনির আশ্রম। আর এই সামনে দেখো সমস্ত সেই নাগা সাধু হয়, সেই নাগা সাধুদের সমস্ত কিন্তু এখানে ঘর বানিয়ে দেওয়া হয়েছে। দেখো সবাই রয়েছে এখানে সাধু বাবারা। সেই কপিলমুনির আশ্রম। চলো আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করি। ওই সাইডে প্রচুর দেখো নাগা সাধু রয়েছে। দেখো সামনে দাঁড়িয়ে আছে নাগা সাধু। আর দেখতে পাচ্ছি সব নাগা সাধুরা সব দাঁড়িয়ে আছে, সবাই নাগা সাধুরা সব দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে কপিলমুনির আশ্রম। এখন আমি কপিলমুনির যে আশ্রম তার ভেতরে প্রবেশ করব। চলো এখানে কোন কোন দেবতার পুজো করা হয় সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই আমার সামনে হচ্ছে মন্দির, চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে মন্দিরের মেন গেট। আমরা এখন গেটের ভেতরে প্রবেশ করছি। এই দেখো ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানে যারা পুজো দেবেন তাদের এখানে পুজো দেওয়ার জন্য এখানে লাইন রয়েছে। আর এইখানে পরপর দেখো মন্দির। এখানে হচ্ছে নরসিংহদেব, রাধাকৃষ্ণ, হনুমানজি, আর এখানে হচ্ছে রাম, সীতা, শিব, পার্বতী আর গণেশ, মা কালী। কপিলমুনির মন্দির হলো ভারতীয় অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি হিন্দুদের জন্য সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি। কপিলমুনি এখানে তপস্যা করেছিলেন বলে মনে করা হয়। মন্দিরটি কিভাবে তৈরি হয়েছিল তার একটু ইতিহাস তোমাদেরকে জানাই। প্রাচীন মন্দির সমূহ অস্থায়ী মন্দির ছিল। জনশ্রুতি অনুযায়ী কপিল মুনির প্রথম মন্দিরটি 430 খ্রিস্টাব্দে রানী সত্যভামা দ্বারা নির্মিত হয়েছিল। কপিলমুনি ছিল হিন্দুদের প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পুত্র মনুর বংশধর। ভাগবত পুরাণের বর্ণনা অনুসারে কপিলের পিতা ছিলেন কদম মুনি এবং মাতা দেবাহুতি। এই শাস্ত্রে কপিলকে বিষ্ণুর একটি অবতার বলে উল্লেখ করা হয়েছে এবং ভাগবত পুরাণে অবতারদের তালিকায় তার নামও পাওয়া যায়। ভাগবত গীতায় কপিলকে একজন সিদ্ধ যোগী বলা হয়েছে। কপিলমুনির আশ্রমে যদি পুজো দিতে চাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা পুজোর ডালা সমস্ত কিছু পেয়ে যাবে। চলো তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। এখানে গেট নাম্বার 1, গেট নাম্বার 2 দুটো আছে। তো পুজোর সামগ্রী এখানে রয়েছে। কি দাম আছে বলো একটু আমার দর্শকদের জন্য। 50 টাকা আছে, বেশ নাড়ু মঙ্গলকলস ফুলুকি 100 টাকা আছে, এটা 200 টাকা আছে সন্দেশ দিয়ে। ওকে, এইটা লাড্ডু মঙ্গলকলস সব তিল দিয়ে 300 টাকা। 300 টাকা। এটা পূর্ণ শাড়ি দিয়ে 500 টাকা। হ্যাঁ, তোমাদের দোকানের নামটা একটু বলে দাও কোন জায়গায়। মা বিদ্যাবাসী
আরও তোমাদের এখানে অনেক দোকান আছে, এখান থেকে পুজোর সামগ্রী নিতে পারো। আমরা গঙ্গাসাগরে এসে পৌঁছেছিলাম মোটামুটি 1টা নাগাদ। তারপরে সমুদ্রে ঘুরলাম, সমুদ্র দর্শন করলাম, সমুদ্রের জলও মাথায় দিলাম। তারপর এখন কপিলমুনি আশ্রম দর্শন করে এখন আমরা হোটেলে খাওয়া দাওয়া করতে এসেছি। ভাত, ডাল, তরকারি, 50 টাকা প্লেট। এখন খাচ্ছি, এই আমি আর আমার বাবা খাচ্ছে দুজনে মিলে। এখান থেকে আমাদের খাওয়া কমপ্লিট করে এখন যেতে হবে বেনুবন ঘাট। ওখান থেকে আমাদের লঞ্চ মোটামুটি 3টে সাড়ে 3টের সময় আছে। তারপর ওই ট্রেনটা যদি ধরতে পারি তাহলে আমরা নামখানা থেকে ট্রেনটা ধরতে পারবো, তাহলে আমরা টাইমলি পৌঁছাতে পারবো শিয়ালদাতে। আর যদি ওই ঘাটে না পৌঁছাতে পারি তাহলে কিন্তু এখানে পৌঁছানো মুশকিল হয়ে যাবে। আর যদি ভেসেল চলে তাহলে ভেসেলও যেতে পারি, দেখি কোনটা পাই সেই বুঝে আমরা যাবো। হ্যাঁ, তোমাদের মেলা কবে থেকে শুরু হবে? 2 তারিখে শুরু হবে। হ্যাঁ, 2 তারিখ শুরু হবে। 2 তারিখ থেকে 2 তারিখ শুরু হবে, জানুয়ারি শেষ পর্যন্ত। পুরো জানুয়ারি শেষ পর্যন্ত থাকবে। পুরো জানুয়ারি। কিরকম ভিড় হবে মোটামুটি এখানে? গত বছর তো 1 কোটি লোক হয়েছে। এবছর এবছর কত হবে কি করে বলবো? এবছর কি বেশি হবে না কম হবে? এবার তো আবার প্রয়াগরাজ আছে। হবে। প্রয়াগরাজ আছে কিসের কারণ? প্রয়াগরাজ কারণ হচ্ছে ওই কুম্ভ মেলা শুরু হয়ে কুম্ভ মেলা প্রয়াগরাজ হয়েছে। এই জন্য এবার 1 কোটি হবে না, কিন্তু কাছাকাছি যাবে। আচ্ছা কাছে প্রচুর লোক হয় এগুলো, প্রচুর লোক হয়। পুরো 1 মাস না পুরো? হ্যাঁ, পুরো আমি তো প্রায় 10 বছর থেকে এখানে আসি। কোথা থেকে আসছেন তুমি? আমাদের আশ্রম আছে মায়াপুর, নবদ্বীপ মায়াপুর। নবদ্বীপ মায়াপুর থেকে। ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে এখানে রয়েছে কোথায়? এখানে রয়েছেন কোথায়? এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ 4 নম্বর। হ্যাঁ, ওইখানে আপনারা থাকেন। চলো, মোটামুটি গঙ্গাসাগরের যে আজকে ভিডিও এখানে আমি শেষ করব, কারণ হচ্ছে আমি গঙ্গাসাগর পুরো ঘোরা হয়ে গেছে, গঙ্গাসাগর দেখেছি, কপিলমুনির আশ্রম দেখা হয়ে গেছে। এখন পালা হচ্ছে বাড়ি ফেরার। চলো এখান থেকে আমরা বাড়ি ফিরবো কীভাবে তাওটাও তোমাদেরকে দেখাবো। গঙ্গাসাগর থেকে আমরা এই অটো করে আসলাম, এসে এখন আমরা এখান থেকে যাব কচুবেড়িয়া ঘাট। এটা হচ্ছে ভেসেলের লাইন। বিশাল ভিড়, এখনো ভেসেল আসেনি, ভেসেল আসলে তারপর ছাড়বে। কি ভিড় দেখো, বিশাল ভিড় এই ভেসেলে ওঠা, প্রচুর ভিড়। এই ভেসেলটাই করে যাবো এখন আমরা কাকদ্বীপ। ভেসেল কিন্তু এখানে ঘন্টায় ঘন্টায় ভেসেল আছে, প্রচুর ভেসেল আছে। আর এই গঙ্গাসাগর মেলার জন্য এখানে প্রচুর ভেসেল দিয়েছে। তোমরা যারা আসবে কাকদ্বীপ হয়ে আসবে, দেখো এখানে একটা ভেসেল রয়েছে, আবার এর পেছনে আরো একটা ভেসেল, ওই একটা পেছনে আবার ভেসেল রেডি হয়ে আছে আসবার জন্য। মানে পরপর ভেসেল রয়েছে, কোনো টেনশনের কারণ নেই। তোমরা যারা আসবে কাকদ্বীপ হয়ে আসতে পারো, প্রচুর ভেসেল আছে। আর কাকদ্বীপ থেকে যে যারা যাবে তাদের ভাড়াটাও পড়বে কম, 9 টাকা করে ভাড়া পড়বে। আর এখান থেকে প্রচুর গাড়ির ব্যবস্থা আছে। আমাদের ভেসেলটা ছেড়ে দিলে এবার এই ভেসেলটা ঢুকছে আস্তে আস্তে। কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া যাওয়ার জন্য যে ভেসেল চলে সেই টাইমটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থেকে দিয়ে দেওয়া হয়। তাদের একটি অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে, সেটি হচ্ছে গঙ্গাসাগর অ্যাপ। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। আর এই সময়সীমায় ঠিক করে দেয় কখন ভেসেল চলবে। কিন্তু গঙ্গাসাগর মেলা উপলক্ষে 2025 সালে এখানে কিন্তু প্রচুর দামি দামি যন্ত্রপাতির সাহায্যে গঙ্গার পল্লীকে ডাঙায় তুলে সেখানে ভেসেল চলার ব্যবস্থা করা হয়েছে এই মেলা উপলক্ষে। তাই তোমরা যারা এই গঙ্গাসাগর মেলায় আসবে তাদের জন্য কিন্তু খুবই আনন্দের একটি সুখবর। এখানে প্রতি 15 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে ভেসেল চলছে এখন। তোমরা যারা আসবে একদিনে গঙ্গাসাগর ঘুরে আবার বাড়িও ফিরে যেতে পারবে। তোমরা আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আবার ভিডিওটা কমেন্ট এবং লাইক করতে কিন্তু ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো ভিডিওটা এখানে আমি শেষ করি। শুভরাত্রি।